প্রিয় দর্শক, আপনারা শুভেচ্ছা জানাইয়া আজকের গপসপ অনুষ্ঠান আমরা শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিওত আমরা সময় দেওয়ার লাগি আমরা একজন প্রিয় মুখ এবং পরিচিত মুখ, অতি পরিচিত, আপনারা দেখলে চিনবা, আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তো আসলে আমরা চেষ্টা করি আপনারা যাতে মনোপ্লুত হয় অনুষ্ঠানটা, ওটার পিছে আমরা সবসময় সময় ব্যয় করি আমরা। তো আজকে আমরা নতুন যে গেস্ট আইসেন তার লগে আমরা পরিচিত হইমু এবং তাই আমরা মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দেওয়ার লাগে কিতা করবো আমি জানি না। এখন শুরু করবো, দেখবো কোন গিয়া শেষ হয়। যদিও আমরা অনুষ্ঠানটা 30 মিনিটে শেষ হয়, মানে আমরা শেষ করতাম পারি না সপ্তাহ মাতিয়া, তারপরেও চেষ্টা করবো যাতে ও 30 মিনিটের ভিতরে আমরা যে কথাগুলা আপনারা শুনাইতাম এবং আপনারা ওখান থেকে আমরা ওখান থেকে কিছু কোনো মেসেজ নিয়ে লইয়া যাইতা এবং আপনারা এই যে 30 মিনিট আপনারা দেখবা আমরারে এটা যাতে সার্থক হয় সময়টা। তো আমরা আজকে তার লগে পরিচিত হই। আমরা আজকের অতিথি হইলা মুস্তাক আহমেদ, নাট্যকার ও নাট্য নির্দেশক। ভালো আছেন নি মুস্তাক ভাই? চলের মোটামুটি আছি, বলা মানে খুব ভালো আছি যে খোয়া যাইত না আসলে। আচ্ছা, এখন একটা বৈশ্বিক মহামারীর মাঝে দিয়ে আমরা যাইরাম, সারা পৃথিবী জুড়িয়েই অসুস্থ সব, মানে মানুষ অসুস্থ, পরিবেশ অসুস্থ, আর পারিপার্শ্বিক অবস্থা সবও অসুস্থ। এর মাঝে চলের আর কিছু কোনো রকম চলিয়া যাইরাম আর কি। যাই হোক, আপনি আমার মনের কথাটা কইলেছেন, আমি কইতাম আসলাম এটা যে আপনি কিতা এই যে এখন যে মহামারী, এই যে অসুস্থতা, এই অসুস্থতা কি আমরা যে মনের যে অসুস্থতা এটা মনে বেশি হয়ে গেছে এখন। আসলে উপায় নাই, ওই যে আমি কইলাম যে মনের অসুস্থতা তাকে বারণের উপায় নাই। একজন মানুষ কিতা লাগি উপায় আছে, আমরাও খুঁজিয়া বার করতে হইব। যত সমস্যা আছে পৃথিবীর যুগে যুগে যত সমস্যা আইছে, সমস্যারে জয় করছে মানুষই তো জয় করে, এলেই তো মানুষ তো যুগে যুগে এইটার ওভারকাম করছে মানুষে। তো আমি কইলাম যে উপায় নাই, এই কারণে কইছি যে এই যে মহামারীর যে অবস্থাটা, যে মানুষে গরু রাখতে বাধ্য করছে, গরু থাকতে বাধ্য করছে, এই কারণেই আসলে মানুষ তার মানসিক যে এটা আছে না, যে মানুষ ঘরের মাঝে থাকে ঠিক আছে, কিন্তু তার মন অন্যখানে যায়, মানে পড়ি রয়ে যে আজকে আমি যদি ঘরের ভিতরে থাকি, চাইমু যে অডিটোরিয়ামে একটু আড্ডা দিই, কিন্তু অডিটোরিয়ামের সামনে গিয়ে দেখবো যখন তালা মারা, তখন আমার মনটা একটু অন্যরকম হয়ে যাব, একটু খারাপ হইব, খারাপ লাগা থাকবো। আর এই খারাপ লাগা ধীরে ধীরে খারাপ লাগা থেকে আমরা আসলে একটা ডিপ্রেশনের দিকে অনেক মানুষ যায়, অনেক মানুষ এই সময়টাতে আসলে অনেক মানুষ ডিপ্রেশনের দিকে গেছে এবং এটা থেকে আবার উত্তরণেরও পথ খুঁজে মানুষে। এবং আমার মনে হয় যে মানুষের জয় শেষ মুহূর্তে মানুষেরও জয় হইব। অবশ্যই আমি এটা এই ক্ষেত্রে যদি হই, আমি আপনারে আমরার উত্তরণের পথ খুঁজি। বিভিন্ন ধরনের ভাইরাস আইছে পৃথিবীত, আমরা জয় করছি, একসময় ভ্যাকসিন আইছে ওইটার, আমরা এটা জয় করিয়া আইছি। বাট আমরা যারা মানুষের মনের ভিতরে যে সমস্যাগুলা ঢুকে যায়, যেমন ধরুন মানসিক যেটা যে অসুস্থতাটা, এটা কিন্তু আমরা ওভারকাম করতাম পারি না। তো ওভারকাম করতাম পারি না গতিকে বা পারছি না গতিকে আজকে আমরা একটা লেভেলও আইয়া পৌঁছে গেছি। আপনি বুঝতে পারা এখন আমি কোন লেভেলের কথা কইলাম। আমরা সামাজিক, সাংস্কৃতিক, যে কোনো দিকে যাও, আপনি যে সাইডে যাইবা দেখবা সব জায়গায় প্রবলেম। তো এই প্রবলেমগুলা খেনে এবং এই প্রবলেমটা কি উত্তরণের পথ কিতা? আসলে যত সামাজিক সাংস্কৃতিক কোনো প্রবলেম, যেগুলো প্রবলেম আপনি যে প্রবলেমের কথা কইরা, আমি যেটা বুঝতাম পারলাম যেটা, এটা আসলে মানসিক সংকীর্ণতার কারণে আসলে ঘটে। যে আমরা কতটুকু নিজেরে জানলাম, আমি আমারে কতটুকু জানলাম, যে আমি সংস্কৃতি করি, আমি সংস্কৃতিবান হয়ে গেলাম, আমি নাট্যকর্মী, আমি নাটক করে নিলাম। দেখুন আমি একটু টার্ন ওভার করি যে এই জায়গাটা লইয়াই যে আপনার কথার থেকে একটু ভিন্ন কথা তাই, যেটা হচ্ছে গিয়া এখন দেখুন যেটা হচ্ছে গিয়া মহামারীর কথাটা আমরা কিছু কই দিছি, আর আচ্ছা ঠিক আছে আরও একটু হয়তো আলাপ করব। এখন দেখুন যে আমি একজন নাট্যকর্মী হিসাবে কইরাম যে এখন কিন্তু নাটকর, কিন্তু থিয়েটারও না, মানে দলের কিন্তু অভাব নাই। সিলেট আমরা সম্মিলিত নাট্য পরিষদের এনলিস্টেড 20টার উপরে দল আছে, অনেক দল আছে, কিন্তু প্রত্যেকেই নাটক করে, অনেকে নাটক করে কিন্তু থিয়েটার করে না। এখন থিয়েটার করে আমার দৃষ্টি দেয় যে একটা সময় হয়তো থিয়েটার করছে, থিয়েটার আসলে আমরা এই জায়গায় নাটক আর থিয়েটারের মধ্যে পার্থক্য আছে, নাটক আর নাট্যর মধ্যে পার্থক্য আছে। নাটক হইল গিয়ে যেটা মঞ্চ দেখে দর্শকে,
নাটক করতে কিতা লাগে যে একজন পারফর্মার লাগে, একটা স্পেস লাগে আর দর্শক লাগে, একটা নাটক হয়ে যায়। কিন্তু থিয়েটার করতে হইলে কিন্তু থিয়েটারের বিষয়টা ব্যাপক বিষয়। তো আমি যে বিষয়টা যে কইলাম যে অন্য জায়গা থেকে টার্ন করলাম, যে জায়গাটা লইয়া এলাম, যে আমরার এই যে সংকীর্ণতাটা কি আমরা আগে প্রথমত বাড়িয়ে দিব। সংকীর্ণতা শিল্পী, এই যে নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, তারপরে নৃত্যশিল্পী, সব মিলিয়া যে আমরা যে শিল্পকলা যেটা কই আমি, সব দিক থেকে শিল্পী সবসময় শিল্পী উদার হইতে হইব। শিল্পীর মন সংকীর্ণ থাকলে হইতো না, উদার থাকতে হইব। ওই যে আমার একটা খুব কিছু কথা সবসময় আমারে মানে কিছু নক করে কিছু কথা, যেমন একজন টার্কিশ তুরস্কর একজন বিখ্যাত একজন কবি, তার নাম হয়েছে গিয়া মুহিব্বি। তো মুহিব্বিয়ে সবসময় একটা কথা বইতা যে মানুষের সবচেয়ে বড় বিষয় হয়েছে গিয়া হৃদয়বান হওয়া। যে মানুষ যখন হৃদয়বান হইতে পারবো তখনই কিন্তু মানে আরও অনেক কথা তাই কইছেন, অনেক মূল্যবান কথা। এবং এই মুহিব্বির পরিচয় আরেকটা আছে, অনেকে জানে মুহিব্বিরে অন্যভাবে চিনে, যে সুলতান সুলেমান হিসাবে চিনে। অটোমান সাম্রাজ্যের একজন প্রতাপশালী একজন মানে সম্রাট, একজন সুলতান, এই সুলেমান, তাইনও কিন্তু কবি মুহিব্বি। তাইন কিন্তু কবিতা লেখতা এবং তাইন একজন স্বর্ণকারও আসলা। তাইন কিন্তু যে গহনা বানাইতা কিন্তু তাই তখন তৎকালীন সময়ে তুরস্ক তান্তাকি বালা কিন্তু গহনা কেউ বানাইতো না। এবং অনেক বড় একজন, অনেক বড় মাপের একজন সাহিত্যিক আসলা সুলতান সুলেমান। তো তান কথা কইলাম, তাই এই কথাগুলা কইতা সবসময় যে মানে মানুষের আসলে মানুষের প্রথম পরিচয় হওয়া উচিত যে হৃদয়বান হওয়া মানুষের। তো এই বিষয়টা আর এই যে আবার জায়গাটাই যে বিষয়টা কই যে এই যে করোনা পরিস্থিতির যে আমরা দেখুন, করোনা পরিস্থিতির কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আবার একতাবদ্ধ হয়েছি। আমরা ভার্চুয়াল জগতে কিন্তু আমরা একতাবদ্ধ করে লিয়েছি অনেক সময়, যে ভার্চুয়ালি অসুস্থতা যেটা ওইটা ভার্চুয়ালি কিন্তু যোগাযোগ হয়েছে, ভার্চুয়ালি অনেকের লোকে অনেকের যোগাযোগ হয়েছে, বেশি হয়েছে যোগাযোগ। এবং ভার্চুয়ালি নাটক হয়েছে, গান হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে এবং বেশি বেশি টক শো হয়েছে। যদিও এইগুলো আমি সমর্থন করি না। আসলে মঞ্চর আবহ আপনি ভার্চুয়ালও পাইতা না। আপনি একটা বই যখন হুমায়ুন আহমেদের একটা বই ফাতা উল্টাইয়া পড়বা, এই বইয়ের যে একটা ঘ্রাণ আছে, এই যে ফাতার যে একটা ঘ্রাণ আছে, এটা কিন্তু আপনি ওই যে মোবাইলও এই আবহটা পাইতা না। তো সেই ক্ষেত্রে আসলে এইটাও সমাধান নাই। তো সমাধান হয়েছে কি আসলে এই বিপর্যয় কালটা, এই যে করোনা কাল যেটা আমরা কইলাম অতিমারি কালটা, এইটারে আসলে নিয়ম মানিয়া একটা বছর জীবনটাই গেলে কি এমন কিচ্ছু নাই। আসলে আমরা জীবনটাকে আমরা অনেক স্বর্ণালী সময় এমনি যে আর কি অনেকভাবে যে আর কি, যদি একটা বছর বা 2টা বছর যদি আমরা একটু সতর্ক হইয়া থাকি, একটু ভালোভাবে থাকি আর নিয়ম মানিয়ে যদি আমরা থাকি, তারপরেও তো যোগাযোগর এইটারে ওভারকাম করতে হইলে আসলে নিজে ভালো থাকতে হইব, সুস্থ থাকতে হইব। এখন তো টিকাও বার হয়ে গেছে, আমি নিজে টিকা দিছি। এটা তো আমিও কইছি যে আমরা এক সময় ওভারকাম করি লইছি প্রচুর। এর আগে এই ধরনের অনেক পরিস্থিতি আমার পূর্বপুরুষেরা ফেস করিয়া গেছেন, এটা শেষ হয়ে গেছে। বা আমি এখন যেটা আমি পাইছি এটা আমিও ফেস করে নিলাম, এটা কয়দিন পরে আর থাকতো না, শেষ হয়ে যাব। তো আমি কইতাম চাইছি যে অসুস্থতা যেটা, তো আপনি কইতাছেন যে মানুষের উদার হইতে হইব, হৃদয়বান হইতে হইব। আমি যে ইনো দেখো এই বিষয়গুলাতে আসলে আইই আমরা আসলে মানসিক বিষয়গুলা লই একটু বেশি যেইরাম গিয়া মনে হয়। তারপরে কই মানসিক খেনে কইরাম উদারবাদী আর কথা খেনে কইরাম বারবার। আপনার কথা হোক যে আপনি যদি আপনার যদি কোনো মানসিক অসুস্থতা থাকে, আপনি কিলানিকান থেকে উত্তরণ করবা এই বিষয়টা কইরাম যে মানসিক এই যে সময়টা আমরা যে আপনার ভিতরে যদি সংকীর্ণতা থাকে, দেখুন 7টা-8টা মাস গেছে হাজব্যান্ড ওয়াইফ ঘরের ভিতরে, যে হাজব্যান্ড সকালে 10টার সময় ঘর থেকে বার হয়ে গেছেন, রাত্রে 10টার সময় আইসুন, স্ত্রী বালা করে চিন্তাও পারছেন না হাজব্যান্ডে, মানে তার আচার আচরণের অনেক কিছু, তাই অনেক সময় তার একজন আরেকজনের লোকের সময়ে পাস করাটা বইছে না, হ্যাঁ। সেই ক্ষেত্রে 7 মাস 8 মাস এই 2জন মানুষ ঘরের ভিতরে, 2জন বারোইটা না। এরপরে মানুষ তো রক্ত থেকে মাংস করা মানুষ সবু, স্ত্রীর অনেক দুষ্ত্রুটি স্বামীর চকুত পড়ছে, আবার স্বামীর অনেক দুষ্ত্রুটি স্ত্রীর কাছে পড়ে, তখন দেখা যায় একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। এই জায়গাতে আমি কইছি উদারবাদী হইতে হইব, এই জায়গাতে আমি কইছি সংকীর্ণ হইলে হইতো না। এবং এইটা হইলেও কিন্তু এই সংকীর্ণতা পরিহার করতে পারলে কিন্তু আমরা মানসিকভাবে ভালো থাকবো এবং এই সমস্যা থেকে আমরা উত্তরণ। এটা তো আমি পাইলাম আপনার পারিবারিক যে
পারিবারিক যে অশান্তি যেটা বা পারিবারিক অসুস্থতা যেটা, আমি সামাজিক সাংস্কৃতিক তারপরে এই তো পরিবার থেকেই তো সমাজ, সমাজ থেকেই রাষ্ট্র, এই তো এই একটার পর একটা। আমরা তো ওই যে যারা নাটক করে, যেমন আমি একজন নাট্যকার, আমি নাটক লিখি, তো কেউ অনেকে আমার অনেকে আয় যে একটু নাটক লেখার একটু মানে কলা কৌশল নিয়ে একটু কথা কইবা লাগে, অনেকে চায় যে অনেক টিপস চায়। তো আমি যেটা কই যে সবসময় কই যে আসলে টিপস তো সবসময় হয় না, নাটক লেখা খুব কঠিন কিছু না, আবার অনেক কঠিন। আমি দেখি যারা আয় আমার কাছে, অনেকে আয় কয় যে তারা অনেক দিন থেকে নাটক লেখার চেষ্টা করে, যে পারেন না অনেকেই। আমি অনেক রিয়েলি আমি স্টার্টও করছি, দেখো চেষ্টা করে দেখো, দেখা যায় বেশিরভাগই ফেল করে। এই ফেল করার কারণ কিতা? এই ফেল করার আমি ওই আপনার লগে কানেক্ট করলাম, আপনার যে সামাজিক পারিপার্শ্বিক অবস্থা কইরা কানেক্ট করার কারণ হয়েছে গিয়া যে অবজারভেশন। আমি যখন একটা নাটকও 10টা চরিত্র লেখমু, আমি ডাক্তার আছে আমার নাটকও, চোর আছে আমার নাটকও কোনো ধরন পাগল আছে আমার নাটকও, একজন ভিক্ষুক আছে। তো আমি যখন 10টা চরিত্র রূপায়ণ করবো, আমি যখন লেখমু 10টা চরিত্র, আমার কিন্তু এই 10টা চরিত্র সম্পর্কে জানতে হইব। যদি না জানি আমি জীবনে নাটক লিখতাম পারতাম না। আমি এই চরিত্রগুলো সম্পর্কে, আমি চরিত্রগুলারে যখন আমি চরিত্রর কথাগুলো লইয়া আইরাম, আমি এই চরিত্রগুলোর কথা লইয়া তার সামাজিক অবস্থা লইয়া আইরাম, তার পারিপার্শ্বিক তার মানসিক অবস্থাটাও আমি নাটক লেখিয়া লইয়া আইরাম, আমি লেখিয়া দিলাম। তো আপনি কি তা নাটকটা কর রাখিয়া, তো আমি ক্রিয়েট করলাম, আমি একজন ক্রিয়েটর হিসাবে এই জায়গাটা আমি ক্রিয়েট করিয়ে দিলাম আপনি তখন এই কাজগুলো করা। তো আমি এই জিনিস কইরাম যে প্রত্যেক মানুষের তো এটা সম্ভব নয় নাটক লেখা, কিন্তু আমি যেটা কইরাম যে অবজারভেশন করা। আজকে আমার বাচ্চা কোন দিকে যার, কোন ফতে যার, খাল লগে মিশের, তার ঘরও আইলে আমি দেখতাম, তার মানসিক অবস্থাটা যদি আমি অবজার্ভ না করতাম পারি, আমি কোনোদিন ভালো পিতা হইতাম পারতাম না। তার মানসিক অবস্থা যদি আমি অবজার্ভ করতাম পারি না, এই লাগে অবজারভেশনটা খুব জরুরি জিনিস। যে আমার পারিপার্শ্বিক ওই যে কইলা যে অসুস্থতা, পারিপার্শ্বিক অসুস্থতা, আমার লাগাঘর একজন মানুষে তার স্ত্রীরে নির্যাতন করে, এইটা আমার বাচ্চায় দেখে, এইটাও কিন্তু তার একটা প্রভাব পড়ে। আমি হয়তো নির্যাতন করলাম না, আমি আমার ফ্যামিলি ঠিকঠাক আছে, কিন্তু এ দেখে লাগাঘর একজনে এই ঘটনাগুলা বুঝছি। আমি একটু খাটিয়া হইলাই, যেমন আপনি কইতাছে এটা ওটাও যে স্থানও যেটা আছে, যেমন সাংস্কৃতিক যে সাইট আছে বা অর্থনৈতিক, আমি কইলাম প্রত্যেকটা সেক্টরে উদারবাদী হইতে হইব। যে জায়গা যে যারা মানে পিতার দায়িত্ব পালন করা, তারা উদার মনের হইতে হইব, হৃদয়বান হইতে হইব, প্রত্যেকটা সেক্টর তারা পথ দেখাইতে হইব। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টর, ওটাই কইরাম। ওকে, আমি বুঝছি এখন। আচ্ছা, তো আমি যদি হই যে আপনার এই যে নাটক লেখা, একজন নাট্যকার হইছেন আপনি বা নির্দেশক হইছেন, তো আপনার এর পিছে কার অবদান বেশি, আপনার এই জগতে হওয়ার পিছে? আসলে ওই যে মানে সাংস্কৃতিক বিষয়গুলা কিন্তু এক পুরুষে হয় না, হ্যাঁ, একটা উত্তরাধিকার লাগে। এটা যার কেউ আসলা না, অনেকে মনে করে যে আমার বাবা তো গান গাইতা না বা আমার কেউ চাচায় তো গান গাইতা না, তাইলে আমি কেমনে হইলাম। দেখুক তার হিস্ট্রি, তার ব্যাকগ্রাউন্ড দেখুক, কোনো না কোনোভাবে একটা সূত্র আছে, তো একটা সূত্রিতা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়া, সংস্কৃতির প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে গুরুমুখী, কিন্তু যে গুরু যদি কেউ না মানে, তাইলে কিন্তু তার জায়গা বা তার লক্ষ্য কিন্তু পৌঁছিতে পারতো না কোনো অবস্থাতেও। তা আমার যে ক্ষেত্রে যেটা হয়েছে গিয়া, আমরার বড় হওয়া, যেটা আমরা যে সময় বড় হয়েছি, আমরার এলাকাত বা আমরা দক্ষিণ সুরমার ছেলে, আমি তো আমরা হয়েছে গিয়া গান বাজনা নাটক সব সময় হফারি ফুয়া, তো আমরা সব সময় কিন্তু আমরা এই জায়গায় একেবারে আব্দুল করিম যুগর থাকিও কিন্তু মালজুড়া গান কিন্তু দক্ষিণ সুরমাত বেশি হইতো। আমরা নিজে দেখছি আমার চাচায় মালজুড়া গানোর আসর করতাম, আমরা শীতর রাইত আমরা চাদর উদ্দর মুড়িয়া সারা রাইত আমরা যে দেড় লাইট হইতাম, আমরা এটা হেজাক বাতি যেটা ওটা জ্বালাইয়া আমরা বাড়ির উঠানো আমরা দেখছি, তো আমরা ঘোড়ার দৌড় দেখছি। আমরা অন্য ফালপুর নামে একটা জায়গা আছে আমরা অনুমাতে, গঙ্গানগরের আউরো হইতো ঘোড়ার দৌড় হইতো। তারপর আমরা নদীতে ইয়ে হয়েছে, নৌকা বাইচ হয়েছে। আমরা আবার সিটি কর্পোরেশনও আছি, আমরা মানে আমরা গ্রাম শহর সবটা পাইছি একলগে। তো আমি যেটা কইলাম, আমার চাচা, আমার হ্যাঁ, তো আমার চাচা ছোটো চাচা, আপন ছোটো চাচা, আব্বার ছোটো ভাই, তাই ঢাকা বেতারও শিল্পী আসলা, শিল্পী আব্দুল মতিন সবে চিনতো তানরে। তো আমরা ওই যে ঘুম ভাঙছে তান রেওয়াজ শুনি ঘুম ভাঙতো, আবার ঘুমাইতাম তান গান শুনি ঘুমাইতাম। আমরা এই পরিবেশনায় বড় হয়েছি। তারপর আমরা বড় ভাই এনতে কিশোর কুমারের গান
আপনার মান্নাদের গান, তারপর ওই যে আপনার সতীনাথর গান, এইগুলার হেমন্তর গান, এগুলা বাজাইতা। আমরা এইগুলা ক্লাসিক্যাল গান শুনি শুনি বড় হয়েছি। জাতীয় দিবসগুলা বাংলাদেশি পতাকা টাঙ্গানি হইতো, বাড়ি পরিষ্কার করা হইতো। আমরা এই পরিবেশেও আমরা বড় হয়েছি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এই একটা এর মাঝে আরও বড় ভাই আসুন, যে আমরা শাহজাহান ভাই আসুন গান গাইতা, তারপরে শিপল ভাই। তা আমরাও দক্ষিণ সুরমারও গর্ব তারা আমরা দেখছি আলাপন থিয়েটার, দেখছি তারা আলাপন থিয়েটারও। আমরা তো হঠাৎ দক্ষিণ সুরমাত আলাপন থিয়েটার নামে একটা থিয়েটার আছে, তো অনেক আগে আলাপন থিয়েটার। তো তারারও আমরা দেখতাম, তারারে দেখিও আমরা মূলত অগ্রসর হয়েছি। এরপরে বাংলাদেশের কিন্তু এই ভারত উপমহাদেশের একজন। আচ্ছা, এই যে দেখুন আপনি পারিপার্শ্বিক যে আপনার পরিবেশ থেকে আপনি অনেক কিছু পাইছেন। এই পরিবেশে যেগুলা দিছে আপনারে অনুপ্রাণিত করছে আপনার এই যে নাটকের জগতে আওয়ার, আপনার লেখার জগতে যাওয়ার, আপনার মধ্যে একটা সৃষ্টিশীল ভাবনা তৈরি করে দিছে। তা আমি যদি কই যে আগর এই যে আপনারা যেটা পাইছেন, এখন কিতা বর্তমান যে এখন যে সামাজিক পরিস্থিতি যেটা, পারিপার্শ্বিক পরিস্থিতি যেটা, এটা কিতা বা চিনতে পাননি না? এই যে কিন্তু অনেক মানে বা আপনারা সোসাইটি চিন্তা করেন, হ্যাঁ, এই জায়গা তো অনেক পার্থক্য হয়ে গেছে, এখন অনেক পার্থক্য হয়ে গেছে। এটা কেন হয়েছে বলতে, এটা সময়ে আসলে সময়ের অস্বীকার করার কোনো কারণ নাই। আমরা দেখুন, আমি একটু হয়তো কথাটা একটু ভারী লাগতে পারে আপনার, যে আমরা আছি কোন জায়গাতে? আমরা আছি একটা মহাকালের মাঝে আছি। লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগ থেকে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আপনার যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা খালি চৌকে যে তারাগুলা দেখলাম, লক্ষ লক্ষ তারা দেখলাম, এইটা আমরা একটা সৌরজগৎ আছে, এই সৌরজগৎ মিলিয়ে হইল একটা মিল্কি ওয়ে, এরকম কোটি কোটি মিল্কি ওয়ে আছে এই মহাকাল মহাবিশ্বত। তা আমি যেটা কইলাম যে প্রতিনিয়ত কিন্তু এটা পরিবর্তনের মাঝে মানে যাইতেও আছে, একটা পরিবর্তনের মাঝে দেখুন 90 দশক আর 2000 দশকের মাঝে কিন্তু ওই যে মিলেনিয়ামের যে দশক, মানে এত বড় ধরনের একটা বিপ্লব ঘটে গেছে। আপনি 90 দশকও দেখুন, মোবাইল যে মানুষে 90 দশকও চিন্তা করতে পারছে না যে লন্ডন কথা কইতে পারবো, দেখতে পারবো, এটা চিন্তাও করছে না। তখন ওই যে এসটিডি না কিতা আসিল একটা, যা ঠিক মনে না, যে আমরা তখন আসিল যে টেলিফোনে কথা কোয়া হইতো, লন্ডন, সৌদি আরব এগুলাত কথা কোয়া হইতো, মিনিট 35 টাকা 40 টাকা দিয়া মাথা হইতো, লাইন ধরিয়া মানুষের মারত, তাও লাইন সবসময় পাওয়া যেত না। সেই একটা বিশাল একটা পরিবর্তন ঘটছে। এখন ছেলেরা বই খাতার তাকে কমফোর্ট করে, ট্যাবও কমফোর্ট করে। আমরা খেলাধুলা লাগে বড় মাঠ পাইছি, এখন মাঠগুলোও নাই। আমরা যে মাঠও খেলতাম, এখন হয়েছে গিয়ে বড় বড় সরকারি বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, এটা সময়ের দাবি আছিল, হয়তো আছিল। আমরা আগে এই সরকারি জায়গাগুলো খালি পড়ে রয়েছে, এখন অনেক দরকার পড়ছে বানাই লিছে, এখন আর মাঠ নাই। তা আমরা পরের প্রজন্ম মাঠ পাইছে না, আমরা মাঠ পাইছি। আমরা খেলাধুলা করছি, ডিস্ট্রিক্ট লেভেলও খেলছি, আমরা এই পর্যায়ে পর্যন্ত আমরা গেছি, খেলছি, একটা বালা পর্যায়ে গেছি। তো তারপরে ওই যে সাংস্কৃতিক যে পরিবেশটা আছে, আগের মতো সাংস্কৃতিক পরিবেশটাও নাই কিন্তু এখন। কিন্তু যে আমি যদি এখন এই বিষয় নিয়ে একটু কথা কোয়াটা না, এই কথাগুলা অনেক সময় দেখা যাইব যে মানে অনেকের শুনতে ভালো লাগতো না। তো আমি এই কথাগুলা কোয়া, যেখানে আমরা সাংস্কৃতিক যেটা আমরা মানে এখন নিম্নমুখী কেন হইল, এইটা কেন হইল? আজকে আপনি সব জায়গায় কিন্তু করতে পারতেন না, একটা স্টেজ বান্ধিয়ে গান গাইতে পারতেন না, কিন্তু একটা পরিবেশ আসিল যে আগে প্রত্যেকটা পাড়া মহল্লাত কিন্তু ফাংশন হইতো, গান হইতো, নাটক হইতো, অনেক কিছু হয়েছে। আজকে আপনার পাড়ার ভিতরে পাড়ায় কিন্তু এটা হওয়া সম্ভব নয়, অনেক প্রতিকূলতার মাঝে এখন সাংস্কৃতিক কর্মীরা। তারপরে আমি অ্যাপ্রিসিয়েট করি, যাই হোক না কেন, এত নিজের খাইয়া যে বনের মোষ তাড়ানোর যে বিষয়টা আমরা কই, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীরা দেশের দুর্যোগ কইন আর দেশের ক্রান্তিকাল কইন। এই যে করোনা আইলো, এই সাংস্কৃতিক কর্মীরাই মানুষের দাঁড়ে গেছে, গিয়া খাবার দিয়েছে, প্রথম তারাই গেছে। আর অন্যান্য মানুষ গেছে, ঠিক আছে, আমি সবরেও রেসপেক্ট করে কইরাম। আমরা কিন্তু গেছি সবসময় মানে নিঃস্বার্থভাবেও গেছি। যাই হোক, আমার একটা কথা কইছিল যে আমি আসলে কমপ্লিট করতাম পারছি না, এই যে নাটক লেখালেখি আওয়ার যে বিষয়টা। আমি আসলে আমার অনুপ্রেরণা কইছেন, যে আমার অনুপ্রেরণা আসলে আমি প্রথম যার কথা মানে স্মরণ করবো, যে এই উপমহাদেশের একজন বিখ্যাত লোকসঙ্গীতের প্রবাদ পুরুষ বিদিতলাল দাস। তান অবদান আমি 100% সবসময় কই।
যে তার অবদান আসলে আমার জীবনের কোনো সময় মানে করতাম পারতাম না, মানে অস্বীকার করা তো প্রশ্ন উঠে না, খাটো করিয়া দেখার কোনো নাই। কারণ হচ্ছে গিয়ে নাট্যকার বানাইলে তাইনও আমার বানাইছেন নাট্যকার, কারণ আমার জীবনের প্রথম নাটক লেখাটা তার মাধ্যমেই, তাইনও আমার প্রথম নাটক লেখাইছেন এবং তাই আমার খুব মূল্যায়ন করতা বলতে আমার খুব পছন্দ করতা, মূল্যায়ন করতাম, অসম্ভব স্নেহ করতা এবং সবসময় তার ছেলে হিসাবে মানে তাই মারা যাওয়ার সময় পর্যন্ত তাই কইছেন যে আমার বড় ছেলে কইতা, তার আরেকটা ছেলে আছে বাসু, তা আমার সবসময় তাই ছেলের মতোও দেখতা এবং তাই নিজে হাত ধরিয়া এই অঙ্গনটা আমার চিনাইছেন। এইটাই আমি, আর এর আগে তো কিছু ইতিহাস কইলাম আপনারা, আমরা দক্ষিণ সুরমা ভিত্তিক কিছু ইতিহাস কইছি। তো এরপরে পথ চলা আসলে প্রথম নাটক হাসন রাজা তো অভিনয় করছেন মিশুবাই শানু, সানারি দেবী শানু, মাহবুব ভাই মারা গেছেন কিছুদিন আগে, আমরা মাহবুব ভাই আমার নাটকে অভিনয় করছেন, তারপরে মিলাদ ভাই, অনেকেই অভিনয় করছেন। আপনার তো প্রচুর নাটক মঞ্চস্থ হয়েছে দেশে বিদেশে হয়েছে। আমেরিকার ইতিহাসের যেটা হয়েছে গিয়া যে নিউ ইয়র্কের কুইন্স থিয়েটার, যেটা নিউ ইয়র্কের কুইন্স যে থিয়েটার, এটা তো হয়েছে গিয়া 500 দর্শক জায়গা হয় আর কি, মানে এই হলো। তো নিউ ইয়র্কের এই কুইন্স থিয়েটারও কোনো দিন 500 দর্শক ফিল আপ হয়েছে না আমার নাটক দেখাত গিয়া, মানে এইটা তারার ইতিহাসও, এই কুইন্স থিয়েটারের ইতিহাসও এটা প্রথম দিয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে সব দর্শক, এবং খুব দর্শক সফল একটা নাটক হয়েছে। এবং এটার ডিরেক্টর আসলে মানে আমার খুব অসম্ভব শ্রদ্ধার একজন মানুষ, বাংলাদেশের প্রখ্যাত নাট্য নির্দেশক ইশরাত নিশাত, তাই গত বছর 20 জানুয়ারি মারা গেছেন। তো তার আরেকটা নাটক আমার লেখা আরেকটা নাটক নির্দেশনা দেওয়ার কথা আছিল আমেরিকাত এই 2020 সালের নভেম্বর মাসও, যদিও তাই মারা গেছেন, এর আগেও মারা গেছেন। তো এই নাটকটা যেটা আমার এদের লেখাইছেন তাই নাটক রাধারমন বিষয়ক নাটকটা, মূলত আমি লাইভ স্কেচ কইরাম না রাধারমনের, তবে রাধারমন কেন্দ্রিক নাটক, রাধারমন হয়েছে কেন্দ্রীয় চরিত্র আমার। একটু যদি হইতা এটা আসলে এই নাটকটা রাধারমন নিয়ে নাটক আরও হয়েছে, আমার নাটকটা একটু ডিফারেন্ট নাটক, এটা আমি প্রায় 3-4 বছর ধরে নাটকটা লেখলাম, এখনও শেষ হয়ে গেছে মোটামুটি। এই নাটকটা ক্রিস্টিয়ে করবো, আমেরিকার ক্রিস্টি, এবং এটার ডিরেক্টর হইলে গিয়ে বাংলাদেশের একজন বিখ্যাত একজন নির্দেশক আমিনুর রহমান মুকুল বাইরে সবই চিনইন। আমিনুর রহমান মুকুল নাম, ঢাকা পালাকারের একজন নাট্য নির্দেশক এবং তাই একজন ফিল্ম মেকার। তাই সম্ভবত গত বছর না এর আগের বছর দাদা ফালকে নামে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয় দিল্লিত, বড় একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়, এবং এটা তাই শ্রেষ্ঠ পরিচালক হিসাবে বাংলাদেশের একটা চলচ্চিত্র তাই নিয়ে করিয়ে আইসেন আর কি। তো তাই না আমার নাটকটা দিরা, আর কথা কলিয়ে করছে আমার দূরবীনশা নাটক, দূরবীনশার জীবন রেয়া নাটক হয়েছে। আর আমার গ্রুপে তো অসংখ্য নাটক করছে, আমার গ্রুপও প্রায় আমরা প্রয়োজনা থিয়েটার বাংলা, আমি থিয়েটার বাংলার প্রতিষ্ঠাতা, থিয়েটার বাংলাত প্রায় 27টা প্রয়োজনা আছে, 27টা প্রয়োজনের মাঝে 25টা নাটকও আমার লেখা নাটক, এবং 27টা নাটকের মাঝে 25টা নাটক লেখা আমার, এবং 25টা নাটকও নির্দেশক আমি। আর এর বাইরে আমি কিছু নির্দেশনা দিলাম, নিজের দলের বাইরে কিছু নির্দেশনা দিলাম, শতবিষাদ দিলাম, আপনার জানা থাকার কথা, আপনিও আসলাইন ইনভলভ আসলা, যেটার মুখ্য নির্বাহী আমরা রিমাদি, এটা শতবিষাদ নারী পুরাণ করছে, এই নাটকটা আমার লেখা ডিরেক্টর হিসাবে কাজ করছি। আর ইদানিং যেটা করলাম, ইদানিং হয়েছে কি আমি করলাম ওই যে আমেরিকার বর্তমান সময়ের আমেরিকার একজন খুব বিখ্যাত নাট্যকার আমেরিকার আর কি, তার নাম হয়েছে কি জার্মেন শেমস, তো নিউ ইয়র্কের পরিচিত নাট্যকার। তো তার লেখা একটা নাটক নিয়ে আমি ইদানিং কাজ করলাম, আমি নির্দেশনা দিলাম আর কি। আর একটা নাটক রিমাদিরও একটা নাটক বহতা নাম, এইটা আমার একটা রেপার্টরি 71 নামে একটা সংগঠন আছে আর কি, ওই সংগঠন দিয়ে আমি আত্মপ্রকাশ করবো আর কি। এই নাটকটা মানে রেপার্টরি 71 দিয়ে আর কি আত্মপ্রকাশ করলাম আর কি, বহতা নাটকটা দিয়ে আর কি। এই দুইটা কাজে বর্তমানে আমি চলের। আর কিছুদিন আগে এটা হয়তো এপ্রিলও শো করবো, বহতা নাটকটা আর কি এপ্রিলও শো করবো। আর আমেরিকার যে নাটক, যেটা আমেরিকান নাট্যকারের নাটক জার্মেন শেমস, যে তার লগে আমার অনেক দিনের সম্পর্ক। আমার নাটকগুলো আমার ইংরেজি অনুবাদ করে দেওয়া লাগে, তাই আমার নাটকগুলো পড়েন সবসময়, আমিও তার নাটক পড়ি সবসময়। তো লাভ ইন দ্য টাইম অফ কোভিড নাম আর কি একটা নাটক, এই নাটকটা নিয়ে আমি কাজ শুরু করছি আর কি, এই কাজটা করবো আর কি।
আর ইংল্যান্ড সামনে লীলাবতী নাটকটা ইংল্যান্ড হইব আর কি, এই আর কি। আর লীলাবতীটা হইছে না তো মনে হয়, এটা আমি ঢাকা ইউনিভার্সিটি ফেসবুকেও দেখছি। ঢাকা ইউনিভার্সিটিতে এটা তারা নাট্যকলা বিভাগও কাজ করছে, পরীক্ষার অংশ হিসাবে কাজ করছে। আর জাতীয় কবি আচ্ছা, কাজী ওই নজরুল ইসলাম লীলাবতী, বিশ্ববিদ্যালয়ে কাজ করছে আমার লীলাবতী নাটক থেকে নিয়ে। আপনার একটা মানে ইয়োটা কিতা আছিল, থিমটা কিতা? লীলাবতী আসলে আসলে লীলাবতী বিষয়টা হচ্ছে গিয়া একটু কই, এটা হচ্ছে গিয়া এইটাও বিদিতলাল দাস আমার উস্তাদ আমার তাইন আমারে কইসলা যে আমি তান্ডে প্রস্তাব করছিলাম যে আগে যে শুনতাম যে বাঁশির ব্যাপারটা, যে বাঁশির সুরে শুনতাম যে অনেক মানুষ অনেক গান আছে না, রাধা বিচ্ছেদ কৃষ্ণ বিচ্ছেদের গান বাঁশি ইউজ করা হয় বেশি। তারপর শুনতাম গ্রামের মেয়েরা বাঁশির সুরে বারোই যেত। তো তান্ডে আমি খুঁজলাম যে আমি এই বাঁশিরে কেন্দ্র করিয়া আমি একটা নাটক লিখতাম, সেইরাম কাব্য নাটক যেটা হয়। তো কাব্য নাটক খুব একটু কঠিন একটা সাবজেক্ট কাব্য নাটক। তো আমি যখন লেখা শুরু করলাম তো তখন এইটা আবার দেখলাম যে লিখতে তখন এটা হয়ে গেল শুধু কাব্য নাটক না, এটা কাব্য গীতিনাট্য হয়ে গেছে। তো কাব্য গীতিনাট্য আরও কঠিন সাবজেক্ট। এটা কাব্য গীতিনাট্য পল্লী কবি জসিমউদ্দিনে লেখতা, এটা তারার লোকে তো বিয়ের কম্পেয়ারের বিষয় না। আসলে আমি কইলাম যে কাব্য গীতিনাট্য খুব কঠিন একটা সাবজেক্ট। আমি 18 মাস কাজ করিয়া এটা তোলার পরে এই লীলাবতী নাটকটা তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমার কাছ থেকে নিছিল আর কি, তারা কাজ করবা লাগে। ঢাকা রহমত আলী স্যার আসলে এটার তত্ত্বাবধানে আসলে আর কি। তো ইউনিভার্সিটি লেভেলেও কাজ হয়েছে আমার, যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তারা পরীক্ষার অংশ হিসাবে, ব্যবহারিক পরীক্ষার অংশ হিসাবে আমার নাটক নিয়ে কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করছে। আর ওই যে নাটক ওই যে শাহজালাল ইউনিভার্সিটিতে আমার 3টা নাটক হইছে। আর লাস্ট যেটা হইলো অক্সফোর্ড থেকে প্রকাশিত একটা সাহিত্য সাময়িকী, যেটা এটা অক্সফোর্ড থেকে, এটা ওয়ার্ল্ডের সব বিখ্যাত লেখকগুলোর লেখা তার আর্কাইভও স্থান দেয় আর কি। তো আমি আসলে খুব সামান্য একজন মানুষ, আসলে আমি খুব প্রাউড করি আমি নিজের লইও। আসলে আমি কয়েকদিন আগে আমি একটা কথা ফেসবুকে আসলাম যে আসলে প্রত্যেক মানুষের তার শিল্প সত্তা নিয়ে আসলে বিনয়ী হওয়া উচিত এবং অহংবোধ থাকাও উচিত, তার কাজ নিয়ে তার অহংকারও থাকা উচিত। তা আমি এই জায়গাতে আমি নিজেরই লইয়া একটু প্রাউড করি এই জায়গাগুলো, যে আমি এই জায়গাগুলো পৌঁছে দিতাম পারছি। যে অক্সফোর্ডের মতো একটা সাহিত্য সাময়িকীত এবং পৃথিবীর 4টা ভাষায় এটা হয়েছে, এবং আর্জেন্টিনা, পর্তুগাল, স্প্যানিশ, ইটালিয়ান অনেক বড় বড় রাইটার হলোর লগে আমার লেখাটাও আর কি স্থান পাইছে। তো এর লাগে আর কি যে করলাম কাজ আসলে। আপনার লাগি শুভকামনা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে। আপনার আরও উত্তর সমৃদ্ধি কামনা করলাম। এবং আজকে আমরা সময় শেষ হয়ে গেছে, আমার এই ক্যামেরার পিস থেকে আমি বুঝতাম পারছি শেষ হয়ে গেছে আসলে আমি বুঝতাম পারলাম আসলে কথা অনেক কোয়ার আমি আপনার আপনি আরো আইবা আমরা স্টুডিও, পরবর্তীতে আবার যখন আইবা আমার তো শেষ হয়েছে না, আমি কিছু দিতাম পারছি না, রই গেছে সব। তো না এই যে আমারও মনের যে আমি জাস্ট শুরু করছি কথাবার্তা, যে আমার কাজ লইয়া আমার অনেক কাজ লইয়া হয়তো আরো অবশ্যই ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম অবশ্যই। আর আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলা ভিউর দর্শক যারা আছেন, বাংলা ভিউ সংশ্লিষ্ট যারা আছেন সবরে আসলে কৃতজ্ঞতা জানাইলাম। আমি খুব সামান্য একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ, আমারে অনার করা হয়েছে, এলাকে আমি সবরে থ্যাঙ্কস জানাইলাম, আমাকে ধন্যবাদ জানাইলাম সবরে। আপনারও ধন্যবাদ। আমার যে আপনার মূল্যবান সময় নষ্ট করি আমার লগে কত সময় বইয়া গপসপ করার লাগে। আর আমরা দর্শক হলরে তো অসংখ্য ধন্যবাদ। তা আপনার অনুপ্রেরণা না পাইলে এবং আপনার উৎসাহ না পাইলে আজকে আমরা এই পর্যায়ে আইতাম পারলাম না। আমি যখন 50 পার করছি তখন আমার কাছে মনে হয়েছে আমি একটা খুব বড় একটা কিছু জয় করে দিয়েছি, ওরকম যে আমরা 50তম পর্ব আমরা শেষ করিয়ে আইতাম পারছি। এখন আমরা 54তম পর্ব যাইব আজকে। তো আপনারা আমরা লগে থাকবা ওলা, আপনারা অনুপ্রেরণা দিবা এবং উৎসাহমূলক যে কমেন্ট করেন, শেয়ার করেন এবং ইনবক্সও আমারে সবসময়ও করেন, পরামর্শ দিন যে খারে আন্ডা খেয়াইরা বা আপনার প্রোগ্রাম কোন দিন ওই বনে ও ধরনের যে কথাগুলা হয় মনে হয় যে আসলে সার্থক এই অনুষ্ঠানটা করিয়া। তো আপনারা আবারও ধন্যবাদ জানাইলাম এবং আগামী পর্বত আরও নতুন করে লইয়া আইমু এবং পুরানা থেকে চেষ্টা করবো আপনারা ইচ্ছা অনুযায়ী করে আনতাম। সেই পর্যন্ত ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ।